শুভ সন্ধ্যা। আজকে কোনো গল্প নয়, আজকে এই যে এত দীর্ঘ দিন এই পৃথিবীতে আমার বেঁচে থাকা, এখানে আমি কি হারিয়েছি আর কি পেয়েছি নিজেকেই আমি একটু বিশ্লেষণ করছি আর কি। প্রথমে একটি অমূল্য জিনিস দেখাই, চিঠি। ছোটবেলার কথা মনে পড়ে না? আমার তো খুব পড়ে। এই চিঠি, এই আরেকটি চিঠি, এই আরেকটি চিঠি। এই চিঠিগুলো আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, এবং আমার কাছে এগুলোর অনেক দাম। আমাদের বিয়ে হয়েছিল 29শে শ্রাবণ। আমার যখন 26 বছরের বিবাহবার্ষিকী, সেই সময় আমার বড় পিসি শাশুড়ি, তখনকার দিনের কীরকম তারা ছিলেন দেখো। আমি একটু চিঠিটা পড়ি। স্নেহের ভণ্ডুল ও শ্রীলা। অনুত্তম বিশ্বাসের আদরের নাম হচ্ছে ভণ্ডুল। ছোটবেলায় নাকি সব লণ্ডভণ্ড করে দিত, যাই হোক। স্নেহের ভণ্ডুল ও শ্রীলা, 29শে শ্রাবণ এলো ঘুরে, 26 বসন্তের সমারোহে, সুখ শান্তি ভালোবাসা ভরা অসীম আনন্দ প্রবাহে। দেখো, ভাঙা হাটে রয়েছি বসে প্রিয় জনের স্মৃতি মাঝে, তোদের ছবি উঠল ভেসে আজ শ্রাবণের মধুর সাজে। বড় পিসি, 29শে শ্রাবণ 1406। তাহলে কত বড় বিদুষী এনারা ছিলেন দেখেছ? মুখে মুখে কবিতা বলতেন। আরেকজন, তিনি আমাদের সেজ খুড় শ্বশুর, আমার শ্বশুরমশাই সেজ ভাই, প্রচণ্ড বিদ্বান। তাকে আমরা আমাদের পরিবারে পেয়ে সত্যি ধন্য। এত সাধারণ অথচ এত বিদ্বান আর বইয়ের পোকা। তো বিজয়া দশমীতে উনি লিখেছিলেন, প্রাণাধি কেশু ভণ্ডুল। তুমি সম্বোধনটা দেখো, তোমরা কতটা ভালোবাসলে প্রাণাধি কেশু ভণ্ডুল এই কথাটা লেখা যায়। যাই হোক, বিজয়া দশমীর পূর্ণ দিনে তুমিও শ্রীলা আমার আশীর্বাদ, ভালোবাসা ও শুভেচ্ছা গ্রহণ করিও। তিন্নি দিদি, মুন্নি দিদি ও নাতি জামাইকে আমার আশীর্বাদ জানাইবে। তোমার চিঠি না পাইলেও 3টি কবিতা পাইয়াছি, মন ভরিয়া গিয়াছে। আর বর্ষা দিদিকে আমার বড় ভালো লাগিয়াছে। কবিতায় বোধহয় কোনো বর্ষা দিদি ছিল। ভালো থাকিস, আলোয় থাকিস, মগ্ন থাকিস সৃষ্টিতে, ভুলেও যেন ভিজিস না কো অসময়ের বৃষ্টিতে। এই অসময়ের বৃষ্টিতে ভিজে সেজ কাকু খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাহলে এই চিঠিগুলোর মধ্যে যে কি ভালোবাসা, সেটা তো বুঝতেই পারা যায়। আমরা এই চিঠির জন্য বসে থাকতাম। আর দেখেছি বাবাকে বিজয়া দশমীর আগের থেকে পোস্ট অফিস থেকে চিঠির এরকম পোস্টকার্ডের তারা পোস্টকার্ড নিয়ে এসে সবাইকে দিতেন। বলে বিজয়া দশমীর আগের দিন তোমরা চিঠিগুলো সবাইকে প্রণাম নমস্কার জানাবে, তারপর আমি বিজয়া দশমীর দিন সকালবেলা সেগুলো পোস্ট করব। এটা একদম বাধ্যতামূলক ছিল।
কাছের যারা ছিলেন তাদেরকে তো আমরা গিয়ে প্রণাম করতাম, আশীর্বাদ নিতাম, পয়সা কড়ি পেতাম, বকশিস। আর যারা দূরে তাদের আমি আর কি করতাম, যা কিছু আমাদের ভালোবাসা, আদর, সব কিছু চিঠিতে করে পাঠিয়ে দিতাম। এখন আর চিঠি কই। একবার ভেবেছিলাম জানো, এটা আবার শুরু করলে কেমন হয়। আমি যদি শুরু করি, আমার পরিমণ্ডল তো খুব কম নয়। ও মা, পোস্ট অফিসে গিয়ে দেখলাম পোস্ট কার্ডই নাকি উঠে গেছে। আমি যার পর নাই মর্মাহত হয়েছিলাম। কেন উঠিয়ে দিল? কারোর তো ইচ্ছেও করতে পারে চিঠি লিখতে। এই একটা জিনিস আমরা হারিয়ে ফেলেছি। আর বর্তমানে যখন ল্যান্ডফোন ছিল তখনও ফোনে কথা হতো, বিজয়ার প্রণাম জানানো হতো। কিন্তু ল্যান্ডফোন যখন উঠে গিয়ে বড় ফোন এলো হাতে, তখন কল করা হতো। হয়তো একাধ দূরে থাকেন আমার বয়স্ক প্রিয়জন, তাকে আমরা এখান থেকে ছবি দেখে প্রণাম জানাচ্ছি। তারপর ধীরে ধীরে সেই সময়টুকুও নেই, তখন চলে যায় হাই হ্যালো। এইভাবে বড়রা আমাদের কাছ থেকে অবাঞ্ছিতই হয়ে যান। এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। আর এখন যত দিন এগোচ্ছে, আমরা যারা পড়ন্ত বেলার অতিথি, আমরা তো তাদের সঙ্গে তাল মেলাতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু তাল কিন্তু মেলাচ্ছি। আগে গড়িয়াহাটের বাজারে গুঁতি করে জামা কাপড় কিনতাম, এখন অনলাইনে আমরা কিন্তু পোশাক কিনছি। যারা আমাদের ব্যাকডেটেড মনে করেন, আমরা কিন্তু ব্যাকডেটেড নই। কিন্তু একটা শালীনতা বোধ সে জন্মলগ্ন থেকে যে বাবা মা একদম ঢুকিয়ে দিয়েছিল না, বড়দের মান্যি করতে হয়, বড়দের প্রণাম করতে হয়, বড়দের চোখ দেখে কথা বলতে হয় না, বড়দের শান্ত গলায় কথা বলতে হয়, বড়রা যখন আলোচনা করবে ছোটরা সেখান থেকে সরে যাবে, এগুলো আমাদের একবার বলেছিল, সেটা কিন্তু আমরা মেনে নিতাম। ছোটরা দুষ্টুমি করলে বাবা মা বিশেষ করে বড়দেরকেই পিটাতো। তখন আমরা কখনো প্রশ্ন করিনি মা আমাকে মারলে কেন। ভাবতাম যে আমি তো বড়, আমার তো ওদের দেখে রাখা উচিত ছিল, সুতরাং আর না, এটা আমার। এইভাবে যেভাবে যুগটা খুব এত ফাস্ট দৌড়চ্ছে, যে কি বলবো আর কি বলবো না। প্রথম কথা হচ্ছে, ধরো বেশভূষা একটা সমাজকে তো রিপ্রেজেন্ট করে একটা মানুষের সব কিছু, তাই না? বেশভূষা সেই রাবীন্দ্রিক সময় থেকে যে আমরা দেখে আসছি, তাদের সাধারণ করে শাড়ি পরে এখানে একটা ব্রোচ লাগানো, তাদেরকে আমরা দেবীর মতো দেখতাম, যে এরা কি সুন্দর, এরা একটা বংশকে রিপ্রেজেন্ট করছে। তারপর শান্তিনিকেতনে গেলাম, শান্তিনিকেতনের মেয়েরা আর 5 জনের থেকে একদম আলাদা, চলনে, বলনে, কথনে, পোশাকে আশাকে তারা একদম আলাদা। তারা শান্তিনিকেতনকে রিপ্রেজেন্ট করছে, যেখান থেকে তারা বিদ্যা লাভ করেছে সেই জায়গাটাকে তারা রিপ্রেজেন্ট করছে। সেই জন্য শান্তিনিকেতন বললেই আমাদের প্রাণ এত আনন্দে ভরে যায়। এবার যেটা কয়েকটা জিনিস, এটা তো গেল ভালো লাগার দিক,
কতগুলো ভীষণ খারাপ লাগা আছে আমার, জানো। বিবাহের পর সন্তান জন্মানো খুব আনন্দের, সেটা যে বাবা মার কাছে কত একটা পরিতৃপ্তির ব্যাপার সেটা তারাই জানে। কিন্তু এখন দেখছি, খুব অবাক হয়ে দেখছি, টাইট ড্রেস পরে সেই বেবি বাম কে তারা কি কৃতিত্ব তাদের দেখাচ্ছে। আমি মনে মনে ভাবলাম আমরাও তো মা হয়েছি, কিন্তু আমাদের তো এটা কখনো মনেও আসেনি। আমরা যখন বাইরে যেতাম আমরা ওটাকে আব্রু করতাম, আব্রু করে রেখে যেতাম। এটা লুকোনোর জিনিস নয়, একটা ভরা সময় এটা বেরিয়ে আসবেই। তখন 5 জন ভাববে মহিলা সন্তান সম্ভবা, তাকে আরও রেসপেক্ট করবে। কিন্তু এখন যেসব অসভ্যতা, এরকম শরীর দেখিয়ে, এরকম পেট দেখিয়ে, এটা কি কাঙ্ক্ষিত? এটা তাদের লজ্জা হয় না? এটা তো আমার লজ্জা হয়। আমি যখন দেখি আমি তো নিজেই বলি, ইস কি বিশ্রী। সে তো শুনছে না, কিন্তু আমার নিজের মনকে আমি বলি এটা খুব বিচ্ছিরি। তারপর আমি থাকি যাদবপুর এলাকায়, বুঝলে, এমন সব কাণ্ড দেখি, তখন নিজেদের সত্যি খুব মনে হয় আমরা খুব ব্যাকডেটেড। সত্যি কি আমরা ব্যাকডেটেড? একটি ছেলে একটি মেয়ে হেঁটে যাচ্ছে, পাশে বয়স্ক লোকজন যাচ্ছে, তারা হয়তো পরিচিত। মেয়েটি ফসফস করে সিগারেট টানতে ধোঁয়া ছাড়তে বেরিয়ে যাচ্ছে। কি ডোন্ট কেয়ার ভাব, যেন এটা কত একটা গর্ব করার মতো কাজ করলাম, আমি সিগারেট টানতে বেরিয়ে যাচ্ছি। এটা কি কাঙ্ক্ষিত? এটাকে একটা মেয়েকে মানায়? আছে অনেকে খান, তারা ঘরে খান, তাদের ওটা নেশা, তারা খান, এতে কোনো অন্যায় নেই। কিন্তু বড়দের সামনে এই রেসপেক্টটুকু থাকা আমার মনে হয় খুবই দরকার, খুবই দরকার। তারপর কি আর বলি, আজকে শুধু অভিযোগের পালা, জানো। কাকে করছি অভিযোগ? সমাজকে করছি। যে সমাজ এগুলো প্রশ্রয় দিচ্ছে সে সমাজকে করছি। যেমন মেয়েরা যে জামা কাপড় আজকাল পরছে না, তাদের দিকে তাকালে আমাদের লজ্জা করে। সব দোষটা ছেলেদের নয়, মেয়েদের শালীনতা হারিয়ে গেছে, মেয়েরা একটা পণ্য হয়ে গেছে। শরীর কি দেখাতেই হবে? যে মমতা শঙ্করের উক্তি আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, মমতা দি যে বলেছিলেন, ঠিকই তো বলেছিলেন, শাড়িতেও একটা মেয়ে খুব রূপসী হয়, আর যে মেয়েটা অর্ধ উলঙ্গ থাকে তাকে কিন্তু রূপসী মনে হয় না, তাকে আলট্রা মডার্ন মনে হয়। সেটা আমাদের চোখ সইতে পারে না, আমরা নিতে পারি না। তাহলে কি আমরা ব্যাকডেটেড? আমাদের শরীর, আমাদের লজ্জা, এগুলোকে আমরা নিজেদের মধ্যে রাখি, তাহলে এটা কি আমরা পিছিয়ে পড়া? আমরা কি আজকালকার মেয়েদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না? কেন পারছি না? খুব পারছি। আমরাও স্কুলে পড়িয়েছি, অনেক সম্মানের সাথে পড়িয়েছি, আর যারা সব এই রকম বেশভূষা পরে তারা কিন্তু অন্যদের প্রলোভিত করে। সুতরাং এটা বললে, আমি যদি বলবে এটা বলো না, এটা বলো না, এখনকার যুগে এটা চলছে, এটাই এখন ট্রেন্ড চলছে। ও মাই গড, এটা ট্রেন্ড চলছে, সারা শরীর দেখিয়ে ঘুরে বেড়া, আর যদিও বা শাড়ি পরছে, শাড়িটা ঠিক পরছে না, এটা কিসের ট্রেন্ড?
হ্যাঁ, এটা কি কোনো মানে একটা শালীনতার ট্রেন্ড নাকি স্বেচ্ছাচারিতার ট্রেন্ড? এটা আমার সমাজের কাছে প্রশ্ন। কিন্তু কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমরা যারা একটু প্রবীণা, একটু কেন বেশি প্রবীণা এবং পুরাতনী, যতদিন বেশি বাঁচব ততদিন আরো কত কিনা আমাদের এরকম দেখে যেতে হবে। তো আরেকটা জিনিস, আমি তো সিরিয়াল দেখি না। আমার মনে হয় সিরিয়াল দেখে যে 1 ঘন্টা আমি আমার মনে হয়, অন্যভাবে কেউ নেবেন না। যারা সিরিয়াল দেখতে ভালোবাসেন তারা নিশ্চয়ই ভালোবাসেন, তারা দেখবেন। কিন্তু আমি বলছি, আমার মনে হয় সেই 1 ঘন্টা সময় আমি যদি গান গাই বা বই পড়ি, তাতে আমার মস্তিষ্কটা অনেক ভালো থাকবে। সিরিয়াল থেকে আমরা কিছু পাই না। অনেক দিন আগে সন্ধ্যারানী নামে মায়ার খেলা দেখেছিলাম। একটা মেসেজ ছিল তাতে, যে দেওরকে, বাউন্ডুলে দেওরকে বৌদি মায়ার বাঁধন দিয়ে কিভাবে ঘরে ফিরিয়ে আনছেন। সেগুলো ছিল একটা মেসেজ যে বৌদিদের এইরকমই হতে হয়, সংসারে দেওরদেরকে নিজেদের মতো করে দেখতে হয়। এই নয় যে একটু বনিবনা হলো না, এমনি সরে গেলাম, থাক পড়ে বৃদ্ধা মা বাবা ননদ, আমরা তো ভালো থাকি। এই যে স্বার্থপরতা, এই স্বার্থপরতা কবে শেষ হবে? যে বাবা মা তার সর্বস্ব দিয়ে একটা ছেলেকে মানুষ করে, তাকে কর্মক্ষণ করে, উপযুক্ত করে, বিবাহ দিয়ে বাড়িতে লক্ষ্মী এনে নিজেরাই বিতাড়িত হন, এ খেলা কবে শেষ হবে? যদি বাবা মাকে ভালোই সব বাসবে, তাহলে এত বৃদ্ধাশ্রম কেন চতুর্দিকে? বৃদ্ধাশ্রমে গেলে জায়গা পাওয়া যায় না? বৃদ্ধ মা বাবাদের চোখে এত জল কেন? সেই জলে কি তাদের ভালো হবে? তারা কি ভালো থাকবে? মোটেই তারা ভালো থাকবে না, সেটা হয় না। আর এই জন্মে এই যে কষ্ট তারা বাবা মাকে দিচ্ছে না, 4 গুণ ফিরে আসে। জানি না, মানে শহরের থেকে গ্রামে কিন্তু বৃদ্ধাশ্রম নেই। ঝাড়গ্রামে আমার মামা বাড়ি, সেখানে আমরা একটা বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা নিয়েছিলাম, যেহেতু অনেক ঘরটার ছিল। সবাই রে রে করে উঠেছিল, রে রে করে। গ্রামে এই জিনিসটা নেই। তারা যতটুকু খেতে পারে নিজেরা খায়, বাবা মাকে খাওয়ায়। এই নয় যে লক্ষ্মী বলে যাকে ঘরে আনলো, সেই লক্ষ্মী ঘরের লক্ষ্মীকে দূর করে দিল। এগুলো কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার, পচে যাওয়া সমাজ ব্যবস্থার একটা পতনের দিক। কলিকাল বলছে না, ঘোর কলি। দেখছো না চারিদিকে কিরকম জলাধার ভেঙে পড়ছে, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, মৃত্যু মৃত্যু মৃত্যুর মিছিল। কারণ কলিকালে শ্রীকৃষ্ণ বলেছেন এরকমই হবে, মানুষ মানুষের মাংস চিরে খাবে। নিজের স্বার্থের জন্য অন্যকে, ভাইকে হত্যা করতেও তাদের বুক কাঁপে না। ভাই বোনেদের প্রতারণা করে, এগুলো তো দেখছি। এই পচে যাওয়া সমাজ থেকে আমাদের কি আর উত্তরণ হবে না? আমাদের যারা পরের প্রজন্ম, তাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা বাবা মাকে অবহেলা করো না প্লিজ। বেশি দিতে হবে না, বেঁচে থাকার মতো একটু দিও।
তাহলে তাদের যে আশীর্বাদ, তারা তো বেশি দিন থাকবে না, তোমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। আরেকটা কথা, উফ, সিরিয়াল দেখা তো ছেড়ে দিয়েছি, দেখি না, খবর দেখা, ওরে বাপ রে, টিভিটা খুলেছ কি এত শব্দ দূষণ, ওরে বাবা, যারা মানে অ্যাঙ্কার করছে তারা লম্ফ ঝম্প দিয়ে একদম একদম দৌড়ে 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 উঠছে সিঁড়ি দিয়ে, এত চিৎকার করছে, কি মেয়েরা কি ছেলেরা, যা ঘটেছে সেটাকে যতরকম করে এত আওয়াজ করছে, ওটা বেশিক্ষণ দেখা যাচ্ছে না। কেন? আমরা দেখিনি? আমরা তো দেখেছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ সাহা, তরুণ চক্রবর্তী, আবার এদিকে দেখেছি ইন্দ্রাণী ভট্টাচার্য, চৈতালি দাশগুপ্ত, শাশ্বত গুহ ঠাকুরতা, ছন্দা সেন। তাদের টিভি খুললেই প্রথমে এই নমস্কারটাই যেন কি বিশাল একটা আকর্ষণ। কি বলবে, তারা লাফায়নি, দৌড়ায়নি, এক জায়গায় বসে সমস্ত খবর সুন্দর করে পরিপাটি করে বলেছে। যখন ক্লিপিংস দেখানো হচ্ছে তখন তাদের দেখতে পাচ্ছি না, তারপর যা বক্তব্য রাখছে দেখতে পাচ্ছি। সেসব কোথায় গেল? এই লম্ফঝম্পের যুগে কি এরাও সব এত ছোটাছুটি, দৌড়াদৌড়ি, মানে তারপর রাজনীতি তো আমি জানি না রাজনীতি কি কাকে বলে, রাজনীতি আদলে এটা রাজনীতি নাকি নীতি আমার কিছু মাথায় আসে না, কিন্তু যেটা ঘটছে খুব খারাপ হচ্ছে। এটা কোনো দিনই কোনো সুস্থ সামাজিকতার লক্ষণ নয়। এটা হচ্ছে পচে যাওয়া, গলে যাওয়া একটা সমাজ। এই সমাজে প্রথম থেকে তো এরকম ছিল না, যত আমরা পরিণত হচ্ছি সমাজ ব্যবস্থা ততই দুর্গন্ধযুক্ত হচ্ছে। চিন্তা আমাদের নতুন প্রজন্মকে দিয়ে। আমরা তো প্রথমে অনেক কিছু ভালো দেখেছি, ওরা শুরুতেই কালো দেখছে। ঈশ্বর ওদের রক্ষা করুন। আমার কারোর সম্বন্ধে কোনো অনুযোগ নেই, শুধু এই ব্যবস্থাগুলো পাল্টানো দরকার। শালীনতা, শ্রদ্ধা, বিনম্রতা, এগুলো আবার আমাদের ফিরিয়ে আনা দরকার। বন্ধুরা, শুভ সন্ধ্যায় তোমাদের সাথে একটু আলাপ করে হালকা হলাম। কদিন ধরেই খুব অশান্তিতে ভুগছিলাম, এসব নিয়েই অশান্তি। যাই হোক, তোমরাও বুঝবে যে এগুলো ঠিক বললাম কিনা।